ডারউইনের থেকে ম্যাকাইয়ের পিচে বাউন্স বেশি, অস্ট্রেলিয়ান পেসাররা লম্বা। বিষয়টা সবশেষ জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ যে টেস্টে ইনিংস ব্যবধানে হারল সেটার কি স্মৃতি ফিরিয়ে আনবে কিনা এমন শঙ্কা বা প্রশ্ন অবকাশ হতেই পারে। এমন নেতিবাচক আলোচনার অবকাশ যেখানে থাকে সেখানে আবার একটু পজিটিভ দিকগুলোতেও তাকাতে চাই। ওই যে জিম্বাবুয়েতে বাংলাদেশ এক ইনিংসেও 200 রানও তুলতে পারলো না, ইনিংস হারলো। তারপরে ডারউইনে এসেও তো তারা একটা ইনিংসে 54 রানে অল আউট হয়েছিল, কিন্তু মূল ম্যাচে কি হলো? মনোযোগটা সেদিকেই দেওয়া উচিত। বাংলাদেশ ইতিহাসই তো তৈরি করলো, আর লাইভ টেলিকাস্ট তো আপনারা দেখেছেন। বাকিটা অ্যামাজন প্রাইমের দ্য টেস্ট ডকুমেন্টারিতে আরও ভালোভাবে ইনডেপথ একটা ডকুমেন্টারি আপনারা সেখানে দেখতে পাবেন। আশা করি সেটা অবশ্যই খুবই রোমাঞ্চকর হবে। এবার একটু আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ইতিবাচক মানসিকতা আর ভাবনার জায়গাটাতেও থাকতে চাই, আলোকপাত করতে চাই। শান্ত যে জিনিসটা বলেছেন যে আমি দেশের থেকে যখন আসছিলাম বা ভাবছিলাম এই অস্ট্রেলিয়াতে আমরা টেস্ট খেলতে আসবো, তখন আমি উন্মুখ হয়েছিলাম যে হ্যাঁ আমি এখানে খেলতে চাই। এই চ্যালেঞ্জিং কন্ডিশন, বাউন্সি উইকেট, টাফ বোলার, এদের ফেস করতে চাই। আমি উদ্গ্রীব ছিলাম কেন? কারণ এখানে যদি আমি ভালো করি, এদের ফেস করতে পারি, এদের ভালোভাবে সামাল দিতে পারি, তাহলে আই নো আমি বিশ্বের যে কারোর সাথেই ভালো করতে পারবো। বাংলাদেশের নেতা, বাংলাদেশ দলের নেতার মতোই চিন্তা করছেন। ওই যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেটা শান্ত বরাবরই করে থাকেন। লিডারশিপ কোয়ালিটি নিয়ে তো তার কোনো কথাই নেই। তিনি আবারও এই ধরনের মানসিকতা এবং চিন্তাভাবনা দিয়েই পুরো দলকে উজ্জীবিত করছেন। পুরো দলের মাঝে তো ওই উজ্জীবনী শক্তি আগে থেকেই আছে, না হলে অস্ট্রেলিয়াকে তো ওভাবে আউটপ্লে করা যেত না ডারউইনে। এবার ম্যাকাই যেই অবস্থান রয়েছে সেটা নিয়ে তো শুরুতে বললাম, বাউন্সি উইকেট। হ্যাঁ, ক্যাপ্টেন শান্ত আজকে বলেছেন যে ডারউইনের থেকে এখানে তুলনামূলক বাউন্সটা বেশি আমরা পেয়েছি। প্র্যাকটিসে যেখানে আমরা যে কটা দিন অর্থাৎ 2টা দিন প্র্যাকটিস করলাম, বাউন্স বেশি। আমরা সেটা বিভিন্ন ফুটেজেও আপনারা দেখেছেন যে বল বেশ আচমকা রাইজ করছে। বাট মনে রাখতে হবে এখানে কিন্তু উইকেটটা বেশ ভালো, ব্যাটিং বোলিং ইভেন কন্টেস্ট হবে। আর এইখানে আরও একটা জিনিস জানিয়ে রাখতে চাই, ঠিক গত বছর মাত্র 1 বছর আগে 2025 সালেরই এই অগাস্ট মাসে এই পিচে ম্যাকাইয়ের মাঠে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে একটা ওডিআই ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে তারা 431 রান তুলেছিল। ট্রাভিস হেড, মিচেল মার্শ, তারপরে ক্যামেরন গ্রিন প্রত্যেকেই সেঞ্চুরি করেছিলেন। আর এই মাঠে ফার্স্ট ক্লাস ক্রিকেটের কথা যদি বলি, সর্বোচ্চ স্কোর 500+। অর্থাৎ উইকেটের রান যেমন আছে, উইকেটে বোলারদের জন্যও কিছু এলিমেন্ট থাকছে। ভালো বোলিং করতে পারলে বোলাররা নিঃসন্দেহে এখানে উইকেট পাবে। আর বাতাসও একটা ফ্যাক্টর হতে পারে। শান্তও এটা বলেছেন যে হ্যাঁ, একদিকে বাতাস যেহেতু বেশি, সেটাতে পেসারদের ক্ষেত্রে বিশেষ করে সুইং পাওয়া একটু সহজ হতে পারে। আর ব্যাটারদের জন্য একটা সতর্ক বার্তা, আমাদের দেশীয় কোচ হান্নান সরকার বাংলাদেশ যখন অস্ট্রেলিয়াতে গেছে সেই সময় একটা কথা বলেছিলেন যে অস্ট্রেলিয়া সফরে একটা জিনিস বাংলাদেশের অন্তত মাথায় রাখতে হবে, যে ড্রাইভ শট খেলার ক্ষেত্রে তাদের একটু সাবধানী হতে হবে। এটার লোভটা যদি সংবরণ করতে পারে তাহলে অনেকখানি চান্স বেড়ে যাবে তারা সফল হওয়ার। এটা বিশেষ করে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য খুব বেশি কার্যকর হতে পারে। আর যখন ওইখানে বলা হয় যে ড্রাইভ শটে আপনি নিজেকে ওই সংবরণ করুন, তখন খুব সহজাতভাবেই সাইড শটগুলোতে মনোযোগ দেওয়ার কথাও চলে আসে। ফ্লিক শট বলুন কিংবা গ্লান্স বলুন, এই শটগুলোতে ব্যাটাররা সাধারণত সফল হয়ে থাকেন এই ধরনের পিচে। বাংলাদেশের ব্যাটাররা নিশ্চয়ই সেদিকে মনোযোগ দেবেন। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল কিংবা পুরো থিঙ্ক ট্যাঙ্ক এই পরিকল্পনা নিশ্চয়ই সাজিয়ে এগোবে। পরিকল্পনা সাজানোর আরও একটা ক্ষেত্র, আরও একটা জায়গা যেখানে, সেটা হচ্ছে একাদশ কেমন হবে। যদিও সেখানে কিছুটা বাধাপ্রাপ্ত হয়ে থাকতে পারে টিম ম্যানেজমেন্ট, জাস্ট বিকজ অফ তানজিদ তামিম ডিসকমফোর্ট ফিল করছিলেন গতদিন থেকে তার ঘাড়ে, যে কারণে গতদিন কিন্তু তার ব্যাটিং অনুশীলন করা হয়নি এবং আজকে সকালে তিনি সরাসরি দলের সাথে প্র্যাকটিসে আসতে পারেননি। তাকে প্রথমে হাসপাতালে যেতে হয়েছে, স্ক্যান করাতে হয়েছে, একেবারে শেষ ভাগে তানজিদ এসে ব্যাটিংটা করেছেন। এখন তানজিদ কি খেলবেন এই সিদ্ধান্ত কিন্তু নিশ্চিত করে বলতে পারেনি টিম ম্যানেজমেন্ট, কিংবা বলেনি। ক্যাপ্টেন শান্ত বলছেন, প্রেস কনফারেন্সে আজকে বলেছেন যে
আমরা ওই মেডিকেল দিকটা থেকে আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে, কারণ অবজারভেশনে থাকতে হচ্ছে এখনও তানজিদ তামিমকে যে তিনি খেলতে পারবেন কি না, 5 দিনের টেস্ট ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট তিনি কিনা। এখন তানজিদ যদি না খেলতে পারেন তাহলে বিকল্প কে একাদশে? একজনই, সৌম্য সরকার। ওপেনিং পজিশনে হয়তো খেলবেন, তানজিদ না থাকলে তার জায়গাতে রিপ্লেস করার কথা। সৌম্যরও ওশেনিয়াতে রেকর্ড ভালো, এই ধরনের কন্ডিশনে যেখানে পেস আছে, বাউন্স আছে, তিনি স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন, ভালো কিছুর আশা তার কাছ থেকে করা যায়। গত 2 দিন ধরে সাদমান ইসলামের সাথেই জুটি বেঁধে ব্যাটিং করেছেন, তিনি ফার্স্ট স্লিপে ফিল্ডিং প্র্যাকটিস করছেন। তো ওই যে বিষয়টা এভাবে বলা যায় যে তামিম যদি না খেলতে পারেন তাহলে তার জায়গায় খেলার জন্য সৌম্য রেডি আছেন। এবার একাদশের বাকি স্পটগুলো যদি দেখি আমরা, সৌম্য, তারপরে সাদমান, আর 3-এ হচ্ছে মমিনুল হক, 4-এ নাজমুল শান্ত, 5-এ মুশফিকুর রহিম, 6-এ লিটন দাস, 7-এ মেহেদি হাসান মিরাজ। কি এই 7টা পজিশন বা এই 6টা পজিশন নিয়ে নিশ্চয়ই কোনো প্রশ্ন, কোনো সন্দেহের জায়গা নেই। প্রশ্নটা আসে পেস বিভাগে। ওই যে বলা হচ্ছে ম্যাকাইয়ের পিচটা হচ্ছে বাউন্সি, সুইং পাবেন পেসাররা, এখানে পেসারদের সহায়তা পাবেন, সে কারণে কি বাংলাদেশ 4 পেসার নিয়ে খেলবে? ঘুরে ফিরে বারবার এই প্রশ্নগুলো কিন্তু আসছে, বাংলাদেশ ক্যাপ্টেনের কাছে হোক, বাংলাদেশের কোচের কাছে হোক। আজকে শান্ত কিন্তু এটার একটা জবাব দিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন তিনি নিজে কি চান অ্যাজ আ ক্যাপ্টেন। থিঙ্ক ট্যাঙ্কের অংশ তিনি। শান্ত বলেছেন যে আমার একটা লাক্সারি আছে, লাক্সারিটা হচ্ছে আমাদের যে 2টা স্পিনার আছে তাইজুল এবং মিরাজ, তারা সব কন্ডিশনে ভালো করে, সাথে আমি 2 স্পিনার 3 পেসারের কম্বিনেশনে হ্যাপি। তাহলে ক্যাপ্টেন যখন এই কথা বলছেন নিশ্চয়ই ধরে নিতে হচ্ছে যে মিরাজ তো আছেনি, তাইজুলকে ড্রপ দেওয়ারও কোনো সম্ভাবনা বা পরিকল্পনা বা ভাবনা টিমের মাঝে নেই। আসে তাহলে 3 পেসারের খালি জায়গাটা, খালি না, 3 পেসারের 3টা জায়গায় ভরা। গত ম্যাচে যারা খেলেছেন জাস্ট ওইখান থেকে কোনো অদল বদল হবে কিনা? হাসান মাহমুদ কিংবা তাসকিন আহমেদের ক্ষেত্রে কি আপনার আমার কারো কোনো ডাউট আছে? থাকার কথা নয়। আলোচনা হতে পারে শরীফুল ইসলাম খেলবেন কিনা ওই ইবাদত হোসেন চৌধুরীর জায়গায়, সম্ভাবনা অনেক বেশি শরীফুল ইসলাম আসতে পারেন একাদশে। বাঁহাতি পেসার তাসকিন হাসানের ডানহাতির সাথে বৈচিত্র্য তৈরি করবেন। আর একই সাথে আজকে কালকে, বিশেষ করে আজকের অনুশীলনে শরীফুল লম্বা সময় ব্যাটিংও করেছেন, বোলিংও করেছেন। একজন ট্রেল এন্ড ব্যাটারকে তখনই প্রস্তুত করা হয় যখন তাকে নিয়ে একটা পরিকল্পনা থাকে, ম্যাচে তাকে হাল ধরতে হতে পারে। টেইল এন্ডে যদি কিছুটা ভ্যালু অ্যাড করতে পারেন নিশ্চয়ই দলের জন্য খুব ভালো সেরা। তো অনুশীলনের ধরনে মনে হচ্ছে শরীফুল আসতে পারেন একাদশে, তবে আলটিমেট ফাইনাল ডিসিশনটা ম্যাচের দিন সকালেই বাংলাদেশ দল নিতে চাইছে, এটাও কিন্তু ক্যাপ্টেন কোচ দুজনে বলেছেন। ক্যাপ্টেনের উদ্ধৃতি একটু আগে করেছে যে তিনি 2 স্পিনার 3 পেসারের কম্বিনেশন নিয়ে খুশি। কোচের উদ্ধৃতিটা করতে চাই যেটা তিনি গতদিন করেছেন, প্রথম ম্যাকাইতে বাংলাদেশের প্রথম দিনের প্র্যাকটিসের পর কোচ বলেছেন আমি এমন একজন যিনি আসলে উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষপাতী নই, আমি এমন কিছুর ভক্ত বা ফ্যান নই। সো এটাও একটা ইঙ্গিত কিন্তু করে যে বাংলাদেশ খুব বাধ্য না হলে একাদশে পরিবর্তন তারা আনতে চায় না বা আনবে না। বাকিটা দেখা যাবে কি হয়, সেটা তো আসলে বাংলাদেশ সময় সকাল 6টায় আগামীকাল জানাই যাবে। হয় বাংলাদেশ ব্যাটিং করতে নামবে, না হয় বোলিং করতে নামবে। টসে জিতলে কী করবে সেই সিদ্ধান্তও শান্ত জানিয়েছেন যে ম্যাচ ডের সকালের আবহাওয়া বুঝে শুনে তারপরে তারা নেবেন। আপাতত এই মুহূর্ত পর্যন্ত ম্যাচের আর খুব বেশি সময়ও নেই। অস্ট্রেলিয়া থেকে, ম্যাকাই থেকে যত আপডেট এবং তথ্য আপনাদের জন্য আছে ডেলিভার করে গেলাম, সাথেই থাকুন।